ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আর আশা করছি সকলেই ভালো আছো এবং আগের দিনে যে পড়াটা করিয়েছিলাম সেটা মনে হচ্ছে তোমরা করেছো। তাহলে আগের দিন আমরা রাজ্যের আইনসভা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা যে বাকি অংশটুকু আছে সেটা কিছুটা কভার করবার চেষ্টা করছি। আজকে আমরা রাজ্যপাল থেকে পড়বো। তাহলে চলো শুরু করা যাক। কি বলছে, রাজ্যের শাসন ব্যবস্থা সবার ওপরে কে থাকেন? কার স্থান? রাজ্যপালের স্থান। যদিও তিনি নিয়মতান্ত্রিক বা নামমাত্র কিন্তু প্রধান। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা 5 বছরের জন্য নিযুক্ত হন। তিনি রাজ্যের জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন না। সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদে নিযুক্ত হতে গেলে ব্যক্তিকে অন্তত 35 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে। তিনি কেন্দ্র বা রাজ্য সরকার অধীনে কিন্তু চাকরি বা কোনো লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে কিন্তু পারবেন না। আর রাজ্যের রাজ্যপাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি কিন্তু অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ সম্মানিত পদে ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যে বিধান পরিষদ থাকলে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে কয়েকজনকে রাজ্যপাল সেখানে নিয়োগ করেন। এরপরে নিচে আসছে বিধানসভা। 1969 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর থেকে পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভায় কেবল বিধানসভা রয়েছে। বিধানসভার প্রায় সব সদস্য বা বিধায়কগণ প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়ে থাকেন। কেবল কোনো কোনো বিধানসভায় একজন ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছা অনুযায়ী মনোনীত হতে পারে। আর বিধানসভার সদস্যদের মেয়াদও 5 বছর। এরপরে মুখ্যমন্ত্রী। কেন্দ্রের মতো ভারতের অঙ্গরাজ্যগুলিতে সংসদীয় সরকার রয়েছে। সেই সরকারের প্রধানকে মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্যপালকে সাহায্য করার ও পরামর্শ দেওয়ার জন্য রাজ্যে একটি মন্ত্রিসভা থাকবে। ওই মন্ত্রিসভার প্রধান হবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। আর মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন। মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা তাদের কার্যাবলীর জন্য বিধানসভার কাছে কিন্তু দায়বদ্ধ হয়ে থাকেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। এরপর আমরা আসছি তোমার আঞ্চলিক স্বায়ত্তশাসন। ঠিক আছে, এটাও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। সাধারণ জনগণ তাদের স্থানীয় অঞ্চলের শাসন ব্যবস্থা সরাসরি অংশ নিতে পারেন। তারা নিজেরাই গ্রাম ও শহরের শাসন প্রতিষ্ঠানগুলিকে পরিচালনা করতে পারেন। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিতে স্থানীয় মানুষজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে নাগরিক চেতনা, প্রশাসনিক অভিজ্ঞতা তৈরি হয়। ফলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সফল হয়। আর পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গ্রামীণ ও পৌর এই দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে গ্রামীণ আর একটা হচ্ছে পৌর। গ্রামীণ স্তরে যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আর পৌরসভা একটা। ঠিক আছে, তাহলে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা কী নামে পরিচিত? পঞ্চায়েত ব্যবস্থা নামে পরিচিত। আর পঞ্চায়েত ব্যবস্থা 3টি স্তর রয়েছে। পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর রয়েছে? 3টি। তাহলে নিচ থেকে শুরু করি। নিচের স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি এবং তার উপরে জেলা পরিষদ। আর উপর দিয়ে নিচ অবধি আসলে প্রথমে জেলা পরিষদ, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতটা প্রথমে দেখি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন কিন্তু গুরুত্বপূর্ণ স্তর হলোই গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি পরপর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকা নির্ধারিত করা হয়। গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই পঞ্চায়েতের অধীনস্থ ভোটার হতে হবে। কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হতে পারেন না। আর এদেরও মেয়াদ তোমার 5 বছরের জন্য হয়ে থাকে। তারপরে তোমার পঞ্চায়েত সমিতিতে যদি আমরা যাই তো কি বলছে, পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। কয়েকটি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়। সেই ব্লকের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব পঞ্চায়েত সমিতিকে দেওয়া হয়। পঞ্চায়েত সমিতিতে তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের এবং কোনো মহিলা সদস্য না থাকলে সেক্ষেত্রে সরকার তাদের মধ্যে থেকে সর্বাধিক 2 জন সদস্য নিয়োগ করতে পারেন। আর
পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থী সমান যোগ্যতাও থাকতে হবে। পঞ্চায়েত সমিতি কার্যকালের মেয়াদও 5 বছর। তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের মধ্যে পঞ্চায়েত সমিতির মেয়াদ 6 মাস বাড়াতে পারে। ঠিক আছে। জেলা পরিষদ বলছে 2013 খ্রিস্টাব্দে পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গের 19টি জেলার মধ্যে কলকাতা ও দার্জিলিং বাদে প্রত্যেকটি জেলায় জেলা পরিষদ আছে। জেলা পরিষদে প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থী সমতুল্য যোগ্যতা থাকা দরকার। জেলা পরিষদেরও কার্যকাল 5 বছর, তবে বিশেষ পরিস্থিতিতে এর কার্যকাল কিছুটা বাড়ানো যায়। আর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত অনুযায়ী জেলা পরিষদের ক্ষেত্রে 3 মাস অন্তত একবার অধিবেশন ডাকা মানে জরুরি। জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করে থাকেন কি সভাধিপতি, আর সভাধিপতির অবর্তমানে সহ সভাধিপতি সভার এবং অন্যান্য কাজে পরিচালনা করে থাকেন। এরপর আসছি পৌরসভা। পশ্চিমবঙ্গে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার অন্যতম অঙ্গ হচ্ছে পৌরসভা। রাজ্য সরকার প্রতিটি পৌর অঞ্চলকে কতগুলি ওয়ার্ডে বিভক্ত করতে পারেন। সেই প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হয়। পৌরসভার সদস্যদের কাউন্সিলর বলে। পৌরসভার সদস্যদের কি বলে? কাউন্সিলর। কোনো ব্যক্তি ওই এলাকার ভোটদাতা হলেই এলাকার কাউন্সিলর হিসেবে সে নির্বাচিত হতে পারে। আর কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার বাকি যোগ্যতা গ্রাম পঞ্চায়েতের সদস্যদের মতনই। পৌর এলাকা নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকে পৌরসভা বলা হয়। পৌর এলাকা নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে যে তৈরি কাউন্সিলর সেই পরিষদকে পৌরসভা বলা হয়। এই পরিষদের কাজের মেয়াদও 5 বছর। ঠিক আছে। কাউন্সিলর পরিষদ নিজেদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানও নির্বাচন করে থাকে। এরপর আমরা আসছি সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা। ভারতের সংবিধানে নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হয়েছে, তবুও নারী ও পুরুষকে সমাজে কিন্তু সমান চোখে দেখা হয় না। দৈনন্দিন জীবনে মেয়েরা পরিবার ও সমাজে নানা অবহেলার শিকার হয়। এখনো পর্যন্ত অনেক জায়গায় জন্মানোর পর কন্যা সন্তানদের অবহেলা ও পীড়নের শিকার হতে হয়। বিয়ের সময় তোমার পণ প্রথার যে সিস্টেমটা সেটা এখনও আছে। তাছাড়া নারী পাচারের মতো জঘন্য ঘটনাও ঘটে চলেছে নিত্যদিন। নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া এসব অমানবিক ঘটনা রুখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। নারীদের অধিকারগুলিকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু আইনও তৈরি করা হয়েছে। সেই আইনগুলি ভারতের সংবিধানের অন্তর্গত। পাশাপাশি নারীদের শিক্ষার প্রসারের ওপরেও জোর দেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে নারীদের পুরুষদের সমান সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। এসবের মাধ্যমে নারীর সামাজিক ক্ষমতা বাড়ানোর উদ্যোগ তৈরি হয়েছে। 2005 খ্রিস্টাব্দে সংবিধানগতভাবে বলা হয়েছে যে জমি সম্পত্তির অধিকার রক্ষার ক্ষেত্রেও কিন্তু নারীদের পুরুষদের সমানই অধিকার দিতে হবে। ঠিক আছে। এরপরে অনগ্রসর নাগরিকদের অধিকার রক্ষার সংবিধানের ভূমিকা। ভারতীয় জনসমাজের একটা বড় অংশ ঔপনিবেশিক আমলে পশ্চাৎপদ শ্রেণী বলে পরিচিত হতেন। মূলত সামাজিকভাবে অস্পৃশ্য মানুষেরাই ওই পরিচয়ের মধ্যে পড়তেন। তাছাড়া তাদের তপশিলি জাতি, হরিজন, দলিত প্রভৃতি বলে উল্লেখ করা হতো। সামাজিক অস্পৃশ্যতা সমস্যাকে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জুড়ে দেওয়া উদ্যোগ প্রথম নিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনের মাধ্যমে অস্পৃশ্যতা দূরীকরণকে স্বরাজ অর্জনের জরুরি শর্ত বলে তিনি উল্লেখ করেছিলেন। আচ্ছা, তারপরে দেখো গান্ধী মূলত হিন্দু মন্দিরে হরিজনদের ঢুকতে পারার অধিকার নিয়ে আন্দোলন গড়ে তুলেছিলেন। ফলে ধর্মীয় অধিকার পেলেও অর্থনৈতিক রাজনৈতিক অধিকার থেকে কিন্তু এরা বঞ্চিত ছিল। তাই সামাজিকভাবে হরিজনদের অবস্থায় বিশেষ উন্নতি ঘটেনি। অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীর কর্মসূচির সঙ্গে বি.আর. আম্বেদকরের মধ্যে একটা মতপার্থক্য ছিল। আম্বেদকর চেয়েছিলেন শিক্ষা, চাকরি, রাজনৈতিক অধিকার ক্ষেত্রে দলিতদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে। ক্রমেই দলিতদের আলাদা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে দেখার বিষয়টি নিয়ে বিতর্কও শুরু হয়। আচ্ছা, তারপরে বলছে আমরা একটু নিচে যদি চলে যাই, ভারতের সংবিধানে অবশ্য তপশিলি জাতি উপজাতির কোনো সংজ্ঞা দেওয়া নেই, কিন্তু রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা করে তপশিলি জাতি উপজাতির একটি তালিকা তৈরি করতে পারেন। ওই তালিকা কেন্দ্রীয় আইনসভাকে দিয়ে সংশোধন করিয়ে নেওয়াও যেতে পারে। এইভাবে রাষ্ট্রপতির তরফে বিভিন্ন রাজ্যের তপশিলি জাতি উপজাতি একটি তালিকা তৈরি করে একটি তোমার বিজ্ঞপ্তি তোমার চালু করা যেতে পারে।
সে মর্মে একটি আইনও বলবৎ করা হয়েছে। সে তালিকা অন্যান্য অনগ্রসর শ্রেণীকেও রাখা রয়েছে, তাদের জন্য যথাযথ অধিকার সংরক্ষণ করা হয়েছে ইত্যাদি। তারপরে আমরা আসছি যখন এখানে আমাদের কিছু সংবিধান, মৌলিক অধিকার। ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই অধিকারগুলি শাসন ও আইন বিভাগে কর্তৃত্বের বাইরে রয়েছে। তাই সংবিধান দ্বারা সুরক্ষিত অধিকারগুলিকে মৌলিক অধিকারও বলা হয়ে থাকে। এই যে এখানে মৌলিক অধিকার আমাদের যেগুলো, সেগুলো এখানে লিপিবদ্ধ করা হয়েছে। অনেক সময় এটা পরীক্ষায় আসে যে ভারতের মৌলিক কর্তব্য বা মৌলিক অধিকারগুলি কি, সেগুলো লেখো। এটা তোমরা দিতে পারো, মুখস্থ করতে পারো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। আশা করি অনেকটাই তোমাদের মানে উপকারে লাগবে এটা, আর এটা মন দিয়ে পড়বে। তোমাদের এটা অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। তাহলে পরের দিন আমরা যখন মানে এটার কোয়েশ্চেন আনসার যদি ইম্পর্টেন্ট কিছু আছে সেগুলো আমরা নিয়ে আসবো, আর তোমরা টেক্সট বইটা ভালো করে ফলো করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা অনেক লেন্থি হয়ে গেল, তার সত্ত্বেও তোমরা কিন্তু এটা পড়বে। ভালো থেকো।